এত কথা আছে সন্ত্রাসবাদীদের রুখতে গেলে শান্তির জন্য তাদের ঘরে সন্ত্রাস ঢোকাতে হবে, তার মানে আমি ঢোকাবো না। কেন্দ্রীয় পার্টি অফিস থেকে আইএসএফের পশ্চিমবঙ্গের নানান প্রান্তে অবজারভার ঘোষণা করলেন। গত বিধানসভা নির্বাচনে অশোকনগর কেন্দ্রে অবজারভার ছিলেন এবং প্রার্থী ছিলেন আমাদের তাপস ব্যানার্জি। তিনি আবার নূতন করে এখানে অবজারভার নিয়োজিত হয়েছেন। ঘটনাচক্রে তিনি এমন এক মন্তব্য করেছেন, বিস্ফোরক মন্তব্য, যা কিনা রাজনীতিবিদদের মুখেই এমন কথা মানায়। শুনুন সেই ভিডিও। শরীফ থেকে পিরজাদা নওশাদ সিদ্দিকী তার দলের অবজারভার ঘোষণা করলো। আপনি অশোকনগরের অবজারভার হিসেবে আর কি ঘোষণা করলেন, কি বলবেন এই বিষয়ে? প্রথম কথা আপনাদের সংশোধন করে দিই, ফুরপুরা শরীফ থেকে ওটা ঘোষণা করা হয়নি, ওটা ঘোষণা করা হয়েছে পার্টির কেন্দ্রীয় অফিস থেকে। কেন্দ্রীয় অফিস থেকে, সেই কেন্দ্রীয় অফিসটা ফুরপুরা শরীফে অবস্থিত, কিন্তু আপনারা প্রথমেই বললেন ফুরপুরা শরীফ থেকে। এটাতে আমি কন্ডেম করছি। আমাদের বলুন কি পার্টির কেন্দ্রীয় কার্যালয় থেকে ঘোষণা করা হয়েছে। হ্যাঁ, আমি দেখলাম, শুনলাম, কিন্তু আমি আগাগোড়াই তো ছিলাম পর্যবেক্ষক, কারণ আমার অশোকনগরে আমি বাসিন্দা। এই অশোকনগর বিধানসভার আমি 21-এর প্রার্থী ছিলাম। তারপর থেকে এখানে সংগঠনটা তিল তিল করে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টকে কীভাবে গড়ে তোলা যায় সেদিকে মনোনিবেশ নিয়ে পার্টির দায়িত্ব অনেকদিন আগেই আমাকে দিয়ে রেখেছিল, সেই মতন কাজ করছি। অফিসিয়ালি কালকে ঘোষণা করেছে চেয়ারম্যান, এবং এটা অফিসিয়ালি ঘোষণার জন্য আমি চেয়ারম্যানকে এবং পার্টির সমগ্র নেতৃত্ব কর্মী সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানাই। এবং যদিও এই ঘোষণা আগের থেকেই আমি কাজটা করে চলেছি, এখন আমার কাছে প্রথম দায়িত্ব হচ্ছে একটা শক্তিশালী পার্টি, সংগঠিত পার্টি, আদর্শ কর্মী বাহিনী তৈরি করতে, যারা রাজনৈতিক আদর্শে দীক্ষিত হবে, শিক্ষিত হয়ে উঠবে, তাদেরকে শিক্ষিত করে তোলা। কেন তারা আইএসএফটা করবে, কেন অন্য দল করবেন না, এটা বুঝিয়ে একটা ডেমোক্রেটিক পার্টি হিসাবে আত্মপ্রকাশ করার দিকে আমার নজর রয়েছে, এবং সেদিকে আমরা এগিয়ে চলেছি। আমরা আপনাদের মাধ্যমে ঘোষণা করি, আমরা আগামী 9ই আগস্ট থেকে 11ই আগস্ট 3 দিন ধরে সারা অশোকনগর বিধানসভার পঞ্চায়েত থেকে শহর সমস্ত 8টা পঞ্চায়েত এবং অশোকনগর কল্যাণগড় পৌরসভা ধরে অধিকার যাত্রার ডাক দিয়েছি। এবং এই অধিকার যাত্রা যেহেতু 9ই আগস্ট অভয়ার হত্যা এবং তামান্নার এই বিশ্ব আদিবাসী দিবস, এই অভয়া হত্যা দিবস এবং বিশ্ব আদিবাসী দিবস হিসাবে আমরা ওই দিনকেই অধিকার যাত্রা শুরু করছি। সকাল 10টা থেকে শ্রীকৃষ্ণপুর পঞ্চায়েত নূরপুর বাজার থেকে এই পথযাত্রা শুরু হবে। আমি নিজে তার নেতৃত্ব দিচ্ছি, আমার সাথে আমার 100 কর্মীরা থাকবে আমার সাথে। 3 দিন ধরে বিভিন্ন পথ আমরা পরিক্রমা করব, জাঠা পায়ে হেঁটে এই কর্মসূচি করব, এবং আশা করি এই কর্মসূচিতে আমাদের অশোকনগর বিধানসভার সমস্ত কর্মী সদস্যরা সামিল হবে আমার এই অধিকার যাত্রায়। এবং সেই অধিকার যাত্রাটাকে সাকসেস করবার জন্য আমার এখন প্রথম কাজ। তারপরেই আমরা আমাদের পার্টির গঠনতন্ত্র অনুযায়ী সম্মেলনের দিকে আমরা যাচ্ছি। সেপ্টেম্বরে আমরা পার্টির গঠনতন্ত্র অনুযায়ী অশোকনগর বিধানসভা কমিটির সম্মেলন, অঞ্চল সম্মেলন শেষ করব। এ কাজ শুরু হয়ে গেছে আমাদের। অধিকার যাত্রার পরেই সম্মেলনের কাজে আমরা ব্রতী হব। আপনি এখানকার দায়িত্বে ছিলেন, আবার আপনাকেই অশোকনগরে অবজারভার করা হলো। আগামী 26-এ বিধানসভা ভোট আইএসএফের পক্ষ থেকে কেমন লড়াইটা দিতে পারবেন বলে মনে হচ্ছে? দেখুন, একটা কথা বলি, 2021 সালে সংযুক্ত মোর্চার হয়ে আমি এখানে প্রার্থী ছিলাম। 26 সালে কে প্রার্থী হবে পার্টি ঠিক করেনি, আমি অবজারভার। কিন্তু এটা ঘটনা যে আইএসএফ পঞ্চায়েতে 21 সালের পরে পঞ্চায়েতে এখানে এখনও পর্যন্ত মানে তৃণমূলের পরে যারা সংখ্যাধিক্য নিয়ে পঞ্চায়েতে রয়েছে সেটা আইএসএফ। 18টা সিট আমরা জিতে আছি প্রত্যেকটা পঞ্চায়েতে, একটা পঞ্চায়েত বাদ দিয়ে প্রত্যেকটা পঞ্চায়েতে আমাদের কিন্তু সদস্য জিতে আছে। অত কিছু কেড়ে নেওয়ার পরেও আমরা অদম্য জেদ এবং আমাদের কর্মী বাহিনীদের আমার সাথে নিয়ে লড়াই করা মধ্যে দিয়ে 18টা পঞ্চায়েত মেম্বার আমাদের আছে, যারা কেউ এখনো পর্যন্ত কোথাও বিক্রি হয়নি। এটা হচ্ছে আমাদের কাছে গর্ব, আমরা গর্ব করছি। এবং সেই কারণে এবং লোকসভাতে এখানে তৃণমূল বিজেপি বিরোধী শক্তি পরেই কিন্তু আইএসএফের শক্তি
আত্মপ্রকাশ করেছে। স্বাভাবিক কারণেই 26-এর বিধানসভায় ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এখান থেকে লড়াই করবে। এটা তো একদম জোট জোট সঙ্গীদেরও মেনে নিতে হবে, কারণ আমরা তৃতীয় শক্তি হিসাবে 8 নম্বর বিধানসভায় উঠে এসেছি। স্বাভাবিক কারণে এখানে লড়াই হবে, এবং সেই লড়াইয়ে যদি 2 নম্বরই না হয়, যদি কারচুপি না হয়, আমরা নির্বাচন কমিশনকে সুষ্ঠু নির্বাচনের দাবি করছি, এবং অত্যাধুনিক যে বৈজ্ঞানিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নির্বাচন করা হোক, তাহলে আমরা আমাদের জয় 8 নম্বর বিধানসভায় সুনিশ্চিত। 2021 সালে যখন দল গঠন হয়েছিল সেই সময় আপনি এখানে প্রার্থী হয়েছিলেন। এবারে 2026 সালে এখানে বিধানসভা নির্বাচন খুব নিকটেই, এবং এমত অবস্থায় খুব অ্যাডভান্স অগ্রিম অবজারভার নিয়োগ করা হবে, যেখানে শাসক দল এখন অবজারভার নিয়োগ করেনি। কি বলবেন এই বিষয়ে জয়ের ব্যাপারে? না, শাসক দল কি করেছে জানি না, আমাদের আলোয় আমি কাউকে আলোকিত হতে দিতে চাই না। আইএসএফের পথ চলে, কে কোন দল কাকে অবজারভার করলো কি করলো না ও দেখাটা আমাদের দায়িত্ব নয়। আমি বিশ্বাস করি আগে নিজেকে পাল্টাও, তারপর দুনিয়া পাল্টাও, এটা বিশ্বাস করি। তো আমার দল আগে ঠিক হোক, তারপরে কোন দল কি করছে পরের কথা। সবসময় মনে রাখবেন যে আইএসএফ বা এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি শত্রুপক্ষকে কখনো মানে একদম সোজা বা দুর্বল ভাবার কোনো কারণ নেই। তারা সমস্ত কিছু নিয়ে তারা ঝাঁপিয়ে পড়ে। সুতরাং শাসক দল হচ্ছে আমাদের রাজনৈতিক শত্রু, শ্রেণী শত্রু নয়, রাজনৈতিক শত্রু। এবং সেই রাজনৈতিক শত্রু তার হাতে পুরো সমস্ত প্রশাসনিক স্তর, পুলিশ প্রশাসন সব কিছু রয়েছে তাদের কাছে। তার মধ্যে দিয়ে নিজেদের দলকে সুসংগঠিতভাবে একটা সন্ত্রাসবাদী কার্যকলাপের বিরুদ্ধে, নির্বাচনে যে সন্ত্রাস কায়েম করে তার বিরুদ্ধে একটা সংগঠিত দল হিসাবে আত্মপ্রকাশ করার দিকেই দল এগিয়ে চলেছে। সেদিকে কাজ আমরা করে চলেছি। কিন্তু 2021 সালে তো আপনারা নতুন দল করেছিলেন, তখন সেইভাবে পরিকাঠামো ভালো ছিল না। নতুন দল লড়াই কেমন দেবে, মানুষের আস্থা সেরকম ছিল না। 26 সালে পরিণত হয়েছে, দল অনেক বিস্তৃত হয়েছে, এমতো অবস্থায় অনেক আগেই অবজারভার। তাহলে কি ভোটের নিরিখে দেখলে সামনের বিধানসভা ভোটকে সামনে রেখেই কি এই অবজারভার নিয়োগ? না, এটা একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে চলে, ব্যাপারটা বুঝুন। প্রত্যেক বছর অন্তর অন্তর অবজারভার এবং তার কাজের নিরিখে, আমি তো অবজারভার ছিলামই এখানে। এবং এখন যেহেতু পশ্চিমবঙ্গের আমাদের যেখানে যেখানে সংগঠন শিবির ঘটছে, পার্টি সেখানে নতুন অবজারভার ঠিক করছে। স্বাভাবিক কারণেই পুরনো অবজারভাররাও যদি সেখানে স্থলাভিষিক্ত করা হয় সেটা ঘোষণাটা করবে, সেই জন্য পার্টি ঘোষণা করেছে। আমি তো এখানকার অবজারভার ছিলামই। পঞ্চায়েত নির্বাচনও আমার দায়িত্বে এখানে লড়াই হয়েছে, লোকসভা নির্বাচনটাও আমার দায়িত্বে লড়াই হয়েছে, আর আমি নিজেই ক্যান্ডিডেট ছিলাম, আপনারা জানেন। স্বাভাবিক কারণেই এটা তো আমার কি বলবো, ওই কথায় বলে না খাস তালুক, আমার খাস তালুক। তার স্বাভাবিক কারণেই আমার খাস তালুকে আমি সংগঠন করে তুলবো না, তা কে করবে? পার্টি তো আমার উপর আস্থা রেখেছে, এর জন্য পার্টির কাছে আমি কৃতজ্ঞ। নির্বাচন আসলেই পুলিশ দেখতে পাই পুরো নিরুপায় দর্শকের মতন ভূমিকা পালন করে। আবার আগামী 26-এ বিধানসভা ভোট, আমরা কি মনে করছেন যে এবার কি পুলিশ ঠিকভাবে সেভাবে কাজ করবে? দেখুন, পুলিশ প্রশাসন কি করবে এটা ধরে নিতে হবে। পুলিশ প্রশাসন তাদের বাধ্যবাধকতার মধ্যে দিয়ে সব পুলিশ বিক্রি হয় না, এবং পুলিশের একটা শ্রেণী তো শাসক শ্রেণী দালালি করে যায়, চিরকালই দালালি করে আসে, এবং তাদের মেরুদণ্ড সোজা। আমরা পুলিশ প্রশাসনের কাছে বার্তা যে তারা তাদের যে আইন আছে, পুলিশ রেগুলেশন অ্যাক্ট, সেটাকে অনুযায়ী কাজ করুক, সংবিধান মেনে চলুক। এখন দেখুন, একটা জায়গায় সন্ত্রাস হচ্ছে, আমার একটা অবজারভেশন, বিধানসভা থেকে আরম্ভ করে লোকসভা অবধি যে শাসক দলের যে সন্ত্রাসবাদী কার্যক্রম তারা যেভাবে চালিয়েছে, বিশেষ করে পঞ্চায়েতে তো একদম ন্যাকেডলি চালিয়েছে পুলিশের সহযোগিতা নিয়ে। আর গণনা কেন্দ্রে আপনারা দেখেছেন, অষ্টনগরে গণনা কেন্দ্রে ব্যালট খেয়ে নিয়েছে, পুলিশ কিছু করেনি, এবং ওখানে মারধর করে আমাদের কর্মীদের বের করে দিয়েছে পুলিশের সহযোগিতায়। এবং সেখানে আমার নেতৃত্বে কর্মীরা রুখে দাঁড়ানোর পরেও 18টা সিটকে আমরা ছিনিয়ে আনতে পেরেছি। এবং এটা ঘটনা, এটা আমাদের অবজারভেশন। একটা বিখ্যাত কথা আছে, সন্ত্রাসবাদীদের ঘরে যদি সন্ত্রাস ঢোকানো না যায় তাহলে কোনো দিন শান্তি ফিরবে না। কাজেই আগামী নির্বাচন যদি সন্ত্রাসবাদীরা সন্ত্রাসী করে, তাহলে সন্ত্রাস ঢুকিয়েই সেটাকে প্রতিরোধ করে তুলতে হবে, তার দায় পুলিশকে নিতে হবে, কিচ্ছু করার নেই। আর পরিষ্কার কথা, কারণ কতদিন আমরা মার খাবো অন্যায় কাজ? ওটা তো অন্যায়, আমরা তো কোনো অন্যায় কাজ করি না। আমাদের পার্টি জন্মলগ্নের পর থেকে, এবং আমি যতদিন নেতা এবং আমি যতদিন থেকে রাজনৈতিক জীবনের সাথে যুক্ত রয়েছি, কোনো অন্যায় কাজের সাথে যুক্ত থাকিনি, থাকবো না। কিন্তু অন্যায় দেখলেই প্রতিবাদ করেছি। এবার পুলিশ অন্যায় করলেও প্রতিবাদ করতে হবে। পুলিশ যদি তার আইন মেনে কাজ না করে, তার প্রতিবাদ হতে হবে, এবং তাকে ফেস করতে হবে পুলিশকে। কতদিন মার খাবে অন্যায়ভাবে? কতদিন তারা চোখের সামনে দাঁড়িয়ে
তারা নির্বাচনের গণনা কেন্দ্রে আমাদের ছেলেদেরকে বের করে নেবে, আমরা সহ্য করেছি। দ্বিতীয়বার কি সহ্য করব? ভোট দিতে গেলে বুথে ছাপ্পা মারবে, আমরা কি সহ্য করব দ্বিতীয়বার? যদি আসে প্রতিরোধ গড়ে তুলব, জনগণের কে সাথে নিয়ে গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিরোধ গড়ে তুলব, করতেই হবে, তা নাহলে এদেরকে হাঁটানো যাবে না। সন্ত্রাসবাদী মুক্ত করার জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট খোলা হয়েছে, বারবার নওশাদ সিদ্দিকী বলে। সেখানে আপনি বলছেন যে সন্ত্রাসবাদীদেরকে উৎখাত করতে গেলে সন্ত্রাসবাদী আমাদের নিজেদের পার্টিতে ঢোকাতে হবে, তাহলে তো একই হয়ে যায়। তা বলিনি, একটা বিখ্যাত কথা আছে, সন্ত্রাসবাদীদের রুখতে গেলে শান্তির জন্য তাদের ঘরে সন্ত্রাস ঢোকাতে হবে। তার মানে আমি ঢোকাবো না, কে সন্ত্রাস ঢোকাবে ঠিক করে নেবে, মানুষ ঠিক করে নেবে, যদি শান্তি চায় মানুষ। আমি কথাটা বুঝবেন, বিখ্যাত কথা এটা, যে কোনো একজন মানে রাজনৈতিক নেতার কথা, আমি তার নাম বলছি না। সন্ত্রাসবাদীদের রুখতে তাদের ঘরে সন্ত্রাস ঢোকাতে হবে, তবেই শান্তি ফিরবে। এটা যদি ভুল বলে থাকি আপনি বলবেন, আমি এটা বিশ্বাস করি। কারণ আপনি আমার বাড়িতে চুরি করতে আসছেন, ডাকাতি করতে আসছেন, আমি বলো আয় বাবা তুই সব ছেড়ে দিই, নিয়ে যাই, এ কি সম্ভব? আমার প্রতিদিন ধর্ষণ হচ্ছে, আমার সন্তানকে তারা ধর্ষণ করতে আসবে চোখের সামনে, আমি বলবো বাবা ধর্ষণ করে দাও, তারপরে গিয়ে বলবো ধর্ষিতাদের শাস্তি চাই, শাস্তি চাই করেই তো যাচ্ছি, অবয়ার বিচার তো যে হচ্ছে কি? তাহলে ধর্ষণকারী আমার বাড়িতে যখন ধর্ষণ করতে আসবে, তাকে আমি ফুল দিয়ে নিশ্চয়ই পুজো করবো না? তাহলে নির্বাচন আমার গণতান্ত্রিক অধিকার, নির্বাচন ভোট দেওয়া এবং গণতান্ত্রিক রাইট রয়েছে, সেই ভোটের নিরিখে কে জয় পরাজয় নিশ্চিত করবে, সেটাকে যদি প্রতিবন্ধকতা কেউ করে তাহলে নিশ্চয়ই পুজো করব না।